সো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আবারও জিলেটের একজন টপ র্যাঙ্কারকে নিয়ে আমাদের ইজি টু লার্নিংয়ের চ্যানেল থেকে চলে এসেছি। তোমাদের আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে র্যাঙ্ক 5 তমাল আমাদের সাথে আছে। সে তোমাদেরকে বলবে যে জিলেটে কীভাবে প্রিপারেশান নিতে হয়, কীভাবে এই টপ র্যাঙ্ক আনতে হয়, এবং পুরো যে প্রিপারেশন স্ট্র্যাটেজি বা এবং জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবে। তো আজকে আমাদের মধ্যে আমরা ডেকে নিচ্ছি তমালকে অসংখ্য অভিনন্দন এই ভালো র্যাঙ্ক করার জন্য। তো তমাল চলে এসছে আমাদের মাঝে এবং তমালকে আমাদের কোশ্চেন করবে, কিছু বেসিক কোশ্চেন করবে আমাদের অভিজ্ঞ টিচার, কেমিস্ট্রির টিচার ত্রিশিস স্যার। তো ত্রিশিস স্যার মাইকটা নিন। তাহলে তমাল, প্রথমে কিছু এমনি বেসিক কোশ্চেন, যে কোন কলেজে তুই পড়তি? প্রথম কথা, আমি এপিসিতে পড়তাম। এপিসিতে পড়তাম? না, আমি এপিসিতে পড়তাম, যাদবপুরে। আচ্ছা, এবার তুই কোন মোমেন্টে ঠিক করলি যে আমি জিলেট দেব? আমি যখন মানে আসলে তো আমি জয়েন্টে দিয়েছিলাম, আমি 12 পাস আউট স্টুডেন্ট। তো আমি জয়েন্ট যখন দিলাম, হ্যাঁ সায়েন্স ছিল, তো আমি যখন জয়েন দিলাম তখন র্যাঙ্কটা ঠিকঠাক এলো না, ওই জন্য গভর্নমেন্ট পেলাম না, তো ডিপ্লোমা করতে এলাম। তো তারপরে ঠিক করলাম না, বিটেক তো করবোই, মানে তখন থেকেই কাইন্ড অফ বলতে পারো। আর প্রিপারেশন একদম পুরো ফুল প্লে স্টার্ট করলাম যখন মানে ওই থার্ড সেমিস্টার বাই ফোর্থ সেম, মানে এই সময়টাতে। মানে তোর মতে কি মনে হয় কোন সেমিস্টার থেকে জিলেটের প্রিপারেশন করাটা একদম ঠিকঠাক? হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে থার্ড বা ফোর্থ এনাফ, মানে আর কোনো সমস্যা নেই, মানে মিনিমাম মানে মেজরিটি 1 বছরের প্রিপারেশনে আরামসে হয়ে যাবে। মানে সেমিস্টার 10 এর জন্য সেম না, যারা 10 এর জন্য তাদেরকে 12 বা মানে 11-12 এর যে কনসেপ্ট, ওগুলো গ্র্যাব করতে একটু টাইম লাগে, মানে ওগুলো তো সঙ্গে সঙ্গে হবে না। মানে যেমন একটা ক্লাস 12 এর স্টুডেন্ট জেনারেশন যে সহজে করতে পারবে ওগুলো। তো আমাদের মনে হচ্ছে মানে যারা 12 পাস আউট তাদের জন্যই 7 থেকে 8 মাস বা 1 বছর মোর দ্যান এনাফ। আর যারা 12 পাস আউট তাদের সেকেন্ড ইয়ারটা শুরু হতে হতে একটু ধরে ফেলাটা বেটার। হ্যাঁ, জিনিসটা ওকে, খুব ভালো একটা আইডিয়া দিল। আর নেক্সট হচ্ছে যে তুই এই জার্নিটা স্টার্ট করেছিলিস, তো তুই কি প্রথমে নিজে সেলফ স্টাডি করছিলিস এরকম একটা সিচুয়েশন থেকে, তারপর তুই কোথাও একটা পড়বি ভাবলি, না প্রথমেই এই কোনোভাবে আমাদের থ্রুতে? আচ্ছা, না আমি মানে আমার তো কিছু কিছু কনসেপ্ট জানা ছিল, যেহেতু আমি 12 থেকে বিলং করি, তো মানে কিছু কিছু আমি জানতাম। তো আমার নোটস ফোর্স আগে থেকে আমি কিছু তৈরি করে রেখেছিলাম, মানে অনেক তো পাবলিক প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, তো আমি ওখান থেকে পড়ে কিছু বানিয়েছিলাম। তারপরে ভাবলাম একটুখানি মানে একটু পুশ দরকার, ঠিক আছে। এবার এইটা হচ্ছে কথা, আমার খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে দেখ আজকে ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, এটা মানে না বলার কোনো জায়গা নেই যে প্রচুর কন্টেন্ট আছে, স্টুডেন্টরা ওখান থেকে পড়লেও হয়তো র্যাঙ্ক করে যেতে পারে। তারপরেও কেন তোর মতো এত সিনসিয়ার স্টুডেন্টেরও মনে হয়েছে যে না, আমাকে কাউকে পুশ করার জন্য কোনো একটা ইনস্টিটিউটকে দরকার হয়? এটা কোন সময় গিয়ে স্টুডেন্টদের মনে হয়, বা এটা স্টুডেন্টরা কিভাবে নিজেকে জাজ করবে যে আমার লাগবে কি লাগবে না? এই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তো সেটা নিয়ে তুই কি বলবি? না, আমি তো প্রথমে মানে আমি আমার দিক থেকে যদি জিনিসটাকে দেখি, আমি তো প্রথমে শুরু করলাম, তাও দেখলাম আস্তে আস্তে হচ্ছে। এবারে পুশটা দরকার আরও, মানে যে মক টেস্ট আছে বা মানে ভেতরে কি ধরনের করলে জিনিসটা আরও বেটার হবে, ঠিক আছে। মানে এটা স্টুডেন্ট যে ভালো করে বুঝবে, টিচার বা যে গাইড করবে সে আরও জিনিসটা ভালো করে ডিসক্রাইব করতে পারবে একজন স্টুডেন্টকে। তো আমার মনে হয় ওই জিনিসটা একটু হলে ভালো হতো। বা মক টেস্ট আছে, বা এমনিতেই মক টেস্ট আমি পারচেস করতে হতো, পরে মক টেস্ট এটা খুব দরকার, তো মক টেস্ট পারচেস করতে হতো। আমি যদি একবারে মানে ওরকম কোনো একটা মেন্টারশিপ মানে কোনো একটা গাইডেন্স যদি আমি কোথাও থেকে পাই, মানে ওই জন্য আমি কিছু খুঁজতে শুরু করলাম। তারপরে তো আমি আমার পার্সোনালি মনে হয় যে ইউটিউবে হয়তো অনেক ভিডিও আছে, কিন্তু সেই ভিডিওগুলো বিভিন্ন ধরনের এক্সামকে রিলেট করে বানানো, তো WBJ, জিলেট, তাই না? তো সেখানে এবার স্টুডেন্টের, আমার মনে হয় পার্সোনালি, তুই আমাকে বলবি ইয়েস অর নো, অ্যাগ্রি করবি কিনা, যে সেখানে কতটা পড়তে হবে, কোন পোর্শনটা আমার লাগবে জিলেটে, কোন জায়গাটা বেশি ফোকাস করা উচিত, সেই জন্যই কি অ্যাকচুয়ালি কোথাও কারোর কাছে জয়েন করা উচিত, মানে নিজে 12 দিয়ে যথেষ্ট ভালো স্টুডেন্ট হলেও? হ্যাঁ, এটাও একটা পয়েন্ট, তুমি ঠিকই বলেছো। মানে কোন পার্টটা পরীক্ষাতে আসছে বা কোন পার্টটা ধরতে হবে, আসলে মানে অনেক কিছু আছে, তো এবারে কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, বা কোনটা না পারলে কি পরিস্থিতি করতে হবে, মানে কোন কোশ্চেন কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে, এটা তো একটা স্টুডেন্ট নিজে পারবে না। যদি সে নিজে পারতো তাহলে টিচার উঠেই যেত, পৃথিবী থেকে থাকতো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে কোনো ইনস্টিটিউট সমস্ত কিছু তোর হাতে রেডিমেড তুলে দিচ্ছে। হয়তো তুই নিজে সেলফ স্টাডি করে পারবি, কিন্তু তোকে নিজেকে নোট বানাতে হবে, তোকে ডিপিপি মানে তোকে 10টা বই খুঁজে কোশ্চেন, ভালো কোশ্চেন, একটা চ্যাপ্টারের ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন তোকে নিজেকে জোগাড় করতে হবে। সেটা মনে হয় আমার ওই পরীক্ষার জন্য ঠিকঠাক কোশ্চেনের মান না। হ্যাঁ, তো ওই জন্য আর কি আমার মনে হয় যে একটা ভালো স্টুডেন্ট যে নিজেও পাচ্ছে, সে সেলফ স্টাডি করছে, তারপরেও তার এই জায়গাগুলোতেই হয়তো একটা ইনস্টিটিউটের কাজে লাগে, সেই জন্যই তুই ভেবে হয়তো জয়েন করেছিলিস। তো তুই আমাদেরকে চিনলি কি করে? আচ্ছা, না আমরা মানে ইউটিউবে স্ক্রল করতাম যে মানে এক্সাম রিলেটেড সার্চ যেগুলো হয়, তারপরে যে সবার প্রথমে কি এসেছিল, তারপরে যে রেকমেন্ডেশনে যে জিনিসগুলো আছে,
মানে তো সেখানে তুই প্রথম কার ভিডিও দেখেছিলিস কিভাবে? প্রথম মনে হয় তোমার ভিডিওই দেখেছি, ঠিক আছে, মানে কোন একটা ম্যাথস মানে সামনে ওই শর্ট ট্রিক্স কিছু একটা হবে। তো তারপরে দেখলাম যে ঠিক আছে এখানে নিয়ে আসবে, তারপরে মানে চ্যানেলটা একটুখানি একটু চেক আউট করলাম মানে কেমন কি ভিডিও, তাও দেখলাম ঠিকই আছে ট্র্যাক রেকর্ড। তো এবার ত্রিশির কিছু কোশ্চেন করার থাকলে করো, আর কিভাবে জার্নি মক টেস্টে আপস ডাউনস কিভাবে এসছে ওর, সেইখানে কোনো সময় মার্কস কম এসছে কোনো সময় বেশি এসছে, ও কিভাবে ম্যানেজ করেছিল সেগুলো। আমার যেই কথাটা প্রথম তোকে আমার জানার ইচ্ছা, আমি আমার নিজের সাবজেক্টের একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। এবছর পরীক্ষাতে জিলেটের পরীক্ষাতে দেখতে গেলে 22-23-এর কেমিস্ট্রি রেসপেক্টে 24-এর কেমিস্ট্রির কোশ্চেনটা কঠিন এসেছে, তার রিজন অর্গানিকের কোশ্চেন এসেছে, বাইরে কোশ্চেন করেছে। ওই সিচুয়েশনে কিভাবে ট্যাকেল করেছিলি খুব গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনটা? যদি শুধু কেমিস্ট্রি নয় অন্য কোনো সাবজেক্টও তো কঠিন হয়ে যেতে পারে। আমি বলতে চাইছি যদি এই রকম সিনারিও নেক্সট টাইমে অন্য কোনো সাবজেক্টও তৈরি হয় বাচ্চা স্টুডেন্টগুলোর জন্য, তারা ওই জায়গাটাকে কিভাবে ম্যানেজ করবে বা কিভাবে এই তোর মতো র্যাঙ্ক এইটা ম্যানেজ করার জন্য আগে বুঝতে হবে যে মানে নিজের নেচারটা কিরকম, এবারে সেই নেচারটা বোঝা যাবে মক টেস্ট থেকে। এবারে আমি ভেবেছিলাম যে বাইরে তো প্রশ্ন তো 22-এও এসছে, যে 22-এ অনেক সাবজেক্ট করে যায়নি তার কাছে অনেক জিনিস নতুন আছে, যে মানে যে 23-এ অনেক কিছু করে যায়নি তার কাছে তখন নতুন আছে, তেমনি আমাদের কাছে 24-এ অনেক কিছু নতুন ছিল। এবারে নতুনটা তো আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে যেগুলো আমাদের সিলেবাস আছে বা যেগুলো এতদিন চলে এসছে সেই জিনিসগুলো এসছে, তো সেইগুলো ভালো করে নিই। আর আমি মক টেস্টে দেখেছি, এবার মক টেস্টে অনেক কোশ্চেন বাইরে ছিল, সব যে পুরো একবারে পুরো সার্কেলের মধ্যে আসবে কোনো মানে নেই। কম্পিটিটিভ এক্সামে মেজরিটি সব আউট অফ দ্য বক্সই আসে, এবার আমাকে ওখান থেকে অ্যাট দ্য পয়েন্ট মাথা থেকে বের করে করতে হয়। এবার আমি দেখেছিলাম যে মোটামুটি আউট অফ দ্য বক্স এলেও ওই কোশ্চেন যদি আমি স্কিপ করে দিই বা ছেড়ে দিই রিস্ক না নিয়ে, আমি যদি অন্যগুলো করি আমার মোটামুটি নাম্বার একটা মানে ঠিকঠাক একটা স্ট্রাকচার ফরম্যাটে আসছে, তো ওটা নিয়ে চাপ নিই। আমি ঠিক করেছিলাম পরীক্ষাতে ঢুকবো যতটা বারই করবো বাদ বাকি ওপরওয়ালার হাতে, মানে যা হবে হবে আর কি, মানে একদম ক্যাজুয়াল ভাব, কোনো চাপ নেই। হ্যাঁ, আমি যাতে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে না নিজেকে বলি না আরেকটু করলে ভালো, মানে এই জিনিসটাতে না হয়। সিলেবাসের বাইরে মানে তো তোর একার নয়, বাকিদেরও সিলেবাসের বাইরে, এই হচ্ছে ব্যাপার। আর তুই মক টেস্টের যে কথাটা বললি যে একটু মক টেস্টও তো সিলেবাসের বাইরে আছে, ওইভাবেই তো আমাদের মক টেস্টগুলো বানানো যেন বাইরে পড়লেও ট্যাকেল করা যায়। হ্যাঁ। তো তুই কটা মক টেস্ট দিয়েছিস আমাদের এখানে? আমি 60 থেকে 62 খানা মক টেস্ট দিয়েছিলিস। আচ্ছা, অফলাইন মক টেস্ট কয়টা দিয়েছিলিস? অফলাইন যেমন ইউজুয়াল 5টা ছিল, 5টাই দিতে এসেছিলিস। আর মানে একবার মনে আমি উইকলি একটা দিতে। আচ্ছা, এবার আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে অনলাইনেও দিয়েছিস তুই অফলাইনেও দিয়েছিস, তো এই যে অফলাইনের যে মক টেস্টটা আছে এটা কতটা বেশি ইম্পর্টেন্ট? অনলাইনে তুই বাড়িতে বসে দিচ্ছিস, নিজের কমফোর্ট জোনে দিচ্ছিস, অফলাইনে এসে যে স্টুডেন্টগুলো দিচ্ছে বা আমরা এখনো ফ্রি মক টেস্ট যেগুলো এখন করছি, এইগুলো কি স্টুডেন্টদের দিতে আসা উচিত? এগুলো আসলে কি এক্সপিরিয়েন্স করতে পারবে, সেটা অ্যাকচুয়াল এক্সামে কি বেনিফিট পাবে সেটা? আচ্ছা, প্রথমত বলবো যারা অনলাইন মানে যারা অফলাইন দেয় তাদের একটা কি বলে একটা এনভায়রনমেন্ট পেয়ে যায়, মানে অনেকগুলো স্টুডেন্ট আছে পাশাপাশি বসে, যে একজন ইনভিজিলেটরের মধ্যে মানে একজন গার্ড থাকছেন, ঠিক আছে, যে একজন গার্ড থাকছেন তিনি গার্ড ফার্ড দিচ্ছেন, তো একটা জায়গাতে বসে পরীক্ষা দিচ্ছে। তারপর ওএমআর মার্কিং, এবারে ওএমআর মার্কিংটা অনলাইনেও হতে পারে, যদি আমি একটা প্রিন্ট আউট বের করে নিই, করছি মার্ক করছি, মানে ওই কম্পিটিটিভনেসটা যদি চলে আসে তো ভালো হয় জিনিসটা। এবারে তো অনলাইনের মধ্যে মানে আমার খুব একটা অনলাইনে করতে অসুবিধা হতো না, মানে আমার মনে হতো না যে অফলাইনে দিলে ভালো হয়। আমার তুই যেমন ভাবে যেভাবে এক্সাম হতো সেভাবে একেবারে সেই সমস্ত জিনিসই অ্যাকসেসরিজ গুলো নিয়েই শুধু বসে এক্সাম দিতিস। মানে জাস্ট ল্যাপটপ থাকতো, আমি পরীক্ষা দিতাম, আর ওই মার্ক থাকতো, মার্ক করতাম, পরীক্ষা দিতাম একবারে, মানে ওর মধ্যে না কোনো ফোন কলস না কোনো বই খাতা, তো বাদী ব্যাপার সেগুলো আলাদা, মানে জাস্ট পুরো পরীক্ষা যেমন এনভায়রনমেন্ট পুরো সেরকম। আচ্ছা, তো আর আমার যদি বলতে হয় যে ইজি টু লার্নিং এর প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রত্যেকটা টপিক কিভাবে কভার করেছিল, বা তোর বিভিন্ন ধরনের আপস অ্যান্ড ডাউনস আসতেই পারে মক টেস্টে, কখনো বেশি এসছে কখনো কম এসছে, তো সেইখান থেকে কীরকম সাপোর্ট পেয়েছিলিস বা নিজে কিভাবে সেই জায়গাগুলো থেকে ওভারকাম করেছিস? আচ্ছা, তো ইজি টু লার্নিং এর তো সব স্যারাই তো খুব হেল্প করেছেন, তো তিসিদা তো অনেক পড়িয়েছেন, মানে আউট অফ দ্য বক্স, মানে অলমোস্ট পুরো 11-12 তিসিদা পড়িয়ে দিয়েছেন। এবারে আর প্রীতম দা তো মানে ক্লাসের পর ক্লাস যেটা অ্যাড হবে সেটা হচ্ছে অর্গানিক অ্যাড। হ্যাঁ, অর্গানিক, সেটাও যেন আমাদের স্টুডেন্টদের মিস না যায়। মানে কেমিস্ট্রিতে মানে রিলেটেড সিলেবাসে ইস্যুটা হচ্ছে মানে আসল যে সিলেবাস যেটা আইডিয়াল সিলেবাস মানে ওইটা একই থেকে যাচ্ছে, কিন্তু মানে মানে পরীক্ষাতে নতুন নতুন কোশ্চেন ঢুকে আসছে, তো ব্যাপার যেটা হচ্ছে তো মানে সিলেবাসে অ্যাড করে দাও সেটাই তো তাহলে ভালো হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যেটা সাজেশন স্টুডেন্ট তোমরা যারা দেখছো, জিলেটের যে সিলেবাসটা অ্যাকচুয়ালি ওদের কাউন্সিল বা বলো বোর্ড প্রকাশ করে সেটা দেখে পড়ে যেও না, কারণ সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন প্যাটার্ন হয় না, তো সেই জায়গায় কিন্তু একটু তোমাকে অ্যাটলিস্ট WBJEE অবধি যেতেই হবে। কিন্তু এখান থেকে আমরা তোকে IIT JEE মেন্সেরও কোশ্চেন প্রচুর করিয়েছি, মানে কোনো কিছু বাদ দিইনি কোশ্চেন,
কিন্তু বেসিক্যালি তোমাকে যদি জিলেটে ভালো র্যাঙ্ক করতে হয়, যদি নেক্সট তমাল হতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাকে আফটার অল WBJEE অবধি যেতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, যে তুই মক টেস্ট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সলিউশন এসছে, এইটাই তুই 62টা দিয়েছিস মানে তুই প্রিভিয়াস ইয়ারগুলোও দিয়েছিলিস। তো এইবারে যে এই নতুন আমরা যে উদ্যোগটা নিয়েছি, এটাতে কতটা হেল্প হচ্ছে? হ্যাঁ, এটাতে হেল্প অনেকটাই হয়েছে, অনেকটাই হয়েছে, ঠিক আছে। আমি যে যেটাতে ভুল হয়েছে আমার, আমাকে আর কোথাও আমাকে ডাউট নাট নিয়ে আমাকে আর সার্চ করতে হচ্ছে না, বা আমাকে টপারে গিয়ে আর সার্চ করতে হচ্ছে না, আমি অন দ্য হ্যান্ড ওখানে আমি পেয়ে যাচ্ছি একটা সেম প্লেস, ঠিক আছে। টাইমটা বাঁচছে, হ্যাঁ, টাইমটা বাঁচছে আমার। তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এছাড়াও আমাদের দেখবি তো কোনো মক টেস্ট দেওয়ার পরে একটা পাই চার্ট দিয়ে তোকে বুঝিয়ে দেওয়া হয় যে কোনটা তোমার উইক জোন, কোন, এগুলো কি হেল্প করেছিল তোকে তোর প্রিপারেশন? আমি আর কি নিজেটাই খানিকটা অ্যানালিসিস করে নিতিস, ওটা দেখার দরকার নেই, কিন্তু কেউ দেখতে চাইলে ওটাও হেল্প করবে, লাভ বই ক্ষতি হবে না জিনিসটা নিয়ে। আর কিছু কোশ্চেন তোমার যদি মাথায় আসে বলো। আর যে কোশ্চেনগুলো এমনি সবারই মনে হতে পারে যে এক্সাম হলে গিয়ে কি করা উচিত, বা তার আগের দিন আমাদের কি করা উচিত, যদি কোনো টপিক আমার মিস হয়ে গিয়ে থাকে, সেটা কি পরীক্ষার আগের দিন পড়া বা দুদিন আগে আমার প্রিপারেশন করা উচিত? পরীক্ষার 1 থেকে 2 মাস খালি একটা লুপে পড়ে যেতে হবে, মক টেস্ট, অ্যানালিসিস, রিভিশন, মক টেস্ট, অ্যানালিসিস, রিভিশন, খালি এই 3টেই জিনিস, যদি লুপে পড়ে যাওয়া যায় বাস, আর কিছু দরকার নেই। না কোনো নতুন সাবজেক্ট, যতটা হয়েছে এনাফ, নতুন কিছু না, লটস অফ থিং বাট নট এভরিথিং, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তমাল আজকে বললো যে লাস্ট ওই 1 মাস কিন্তু তোমাকে ওই কটা জিনিসই করতে হবে, এবং আমিও বহুবার বলেছি যে লাস্ট 1 মাস 2 মাস নতুন কোনো টপিক পড়ার দরকার নেই। তুমি যদি যেইটুকুনি সিলেবাস কমপ্লিট করেছো, লেটস সে তুমি 70% সিলেবাস কমপ্লিট করেছো, তুমি 70% সিলেবাসের যদি 100% এফোর্ট লাগাও, তাহলেও তুমি তমালের মতো ভালো র্যাঙ্ক নিয়ে আসতে পারবে। আর যেটা নেক্সট কোশ্চেন হচ্ছে যে হলো, তো এবার তুই তো দেখতে পাচ্ছিস যে কেমিস্ট্রি কোশ্চেনটা আউট অফ বক্স চলে গেছে, তো সেখানে তুই তো প্রথম স্টার্ট কি সাবজেক্ট দিয়েছিস? হ্যাঁ, আমার কোশ্চেনের অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি ছিল আমি আধ ঘন্টার মধ্যে আমি কেমিস্ট্রি আর এফটিবিলি গোটাবো যেমন করে হোক। হ্যাঁ, তারপরে আমি কেমিস্ট্রি দিয়ে, আমার সবসময় আমি কেমিস্ট্রি দিয়েই শুরু করতাম, আর এটা যখন প্রথম মক টেস্ট থেকে একদম শেষ পরীক্ষা অবধি যেন এটা চেঞ্জ না হয়, হয়তো এক্সপেরিমেন্টাল ভিউতে প্রথম 2টো মক টেস্ট দেখতে পারি যে আমার কাজ করছে নাকি, যদি কাজ না করে চেঞ্জ করো, যদি কাজ করে যায় এবার চেঞ্জ দেয়, কখনো চেঞ্জ করার দরকার নেই, একদম পুরো শেষ পর্যন্ত পুরো কনস্ট্যান্ট থেকে যায়। তো আমার জিনিসটা আমার ম্যাচ করে গেছে, আমার শ্যুট করে গেছে, ওটাই ছিল পুরোটা। আমি কেমিস্ট্রি আগে করতাম, তারপর এফটিবিলি, তারপর ম্যাথ, তারপর ফিজিক্স পুরো শেষে করতাম, কারণ ফিজিক্সের রেকর্ড খুবই খারাপ 21-22 উল্টো পাল্টা কোশ্চেন আছে, ঠিক আছে, হার্ড আছে, প্রায়োরিটিতে রেখেছিস। হ্যাঁ, আচ্ছা, তারপর এবার কেমিস্ট্রিতে একটুখানি, হ্যাঁ কেমিস্ট্রিতে এলো, তবে আমার ওই সেম নেচার পুরো যে আউট অফ দ্য বক্স আছে, কি আছে আমার তো ম্যাথস তো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আর আমি এফটিবিলি, কেমিস্ট্রি থেকে কত মার্কস এসেছে? আমার কেমিস্ট্রিতে মনে হয় 10 পয়েন্ট সামথিং এসেছে, যেখানে আমার যে 10 12 13 পাচ্ছ, অনেক খুব ভালো মার্কস, যেখানে আমার মক টেস্টিং তোমার অনেক আসতো, তোমার প্রায় 16-17 মতো আসতো, ঠিক আছে। কোশ্চেনটা দেখ, এর মতো কোশ্চেন দিতে তো 18-19 পেজ। হ্যাঁ, ওটাই বলছি আমি, তো আমার এক্সপেক্টেড মার্কসেতে কম এসেছে, ঠিক আছে, কোশ্চেন ওয়াইজ আর কি। আর হ্যাঁ, আর এফটিবিলিতে ঠিকঠাক, আমি এফটিবিলিতে বরাবরই আমি একটা বা দুটো, আমি বেশি চাপ নিতাম না এফটিবিলিতে, আমার এফটিবিলিতে। কিন্তু আমাকে একটা কথা বল, এখান থেকে তুই চাপ নিতিস না, যেহেতু তোর একটু অফ ব্যাকগ্রাউন্ড, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নয়, ওটা তোর পক্ষে একটু বোঝাও বা তোর ইচ্ছাও করে না। এখান থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স বল, অ্যানালগ ইলেকট্রনিক্স বল, যেগুলো অ্যাকচুয়ালি আছে সিলেবাসে, আমি আর ডেভিড স্যার মিলে সেগুলো কমপ্লিট করিয়েছিলাম, যে চাইবে যে ওইটা থেকে না, হ্যাঁ সাফিশিয়েন্ট কন্টেন্ট অলওয়েজ देयर, তো ওটা কোনো সমস্যা নেই। আর হচ্ছে তারপর এফটিবিলি থেকে তোর কত এসেছে? আমার 3 এসেছে, 3। আচ্ছা, আমি আমার মক টেস্টও বারবার আমি হয়তো 2টো করতাম, আমার হয়তো একটা ভুল হতো, একটা ঠিক হতো, তো ওখানে আমার একটু নাম্বার পেয়ে যেতাম, আমি 1.75 চলে যেত। তারপরে তুই ম্যাথসে গেছিস? হ্যাঁ, তারপরে ম্যাথসে গেছি, ম্যাথসে তো গিয়ে দেখছি সে তো বিরাট ব্যাপার, সব একবার পুরো সব জলের মতো কোশ্চেন, কিছু না, এত ইজি কোশ্চেন, একটা জানা কোশ্চেন ভুল করেছি, একটা জানা কোশ্চেন ভুল করেছি, তাহলে হয়তো র্যাঙ্ক 1-2 হয়ে যেতে পারতো। হ্যাঁ, তারপরে ওটা কত মার্কসে? ওই জায়গাটা কত মার্কসে? 1 নম্বরে ছিল। আচ্ছা, 1 নম্বর, আরো 1 নম্বর বাড়লে হয়তো র্যাঙ্ক আরো দুজনকে এগোতে পারতিস। তো ওই আর কি, তারপরে ম্যাথ ছিলাম, দেখলাম ম্যাথ সব ইজিতে 22-23 দিয়ে কোশ্চেন। তোর কত এসেছিল টোটাল মার্কস জানি? 57 পয়েন্ট সামথিং, তাহলে 56 পয়েন্ট সামথিং, 57 এ হয়তো র্যাঙ্ক 2 করেছে না 3 করেছে, তার মানে তুই ওইখানে যদি একটা হতো তাহলে তুই 2 হতিস, একটাতে 2-3 জন ঢুকে গেছে, এরকম অনেকগুলো আছে, আমি একটা বললাম, তুই অনেক ভুল করেছিস। হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবি, আমি বলেছিলাম যে আমি যখন ম্যাথস পড়াচ্ছি আমার কোনো স্টুডেন্টের এই ভয়টা থাকবে না কোনো ম্যাথস আনকমন, কিন্তু আমি বারবার ক্লাসে এই কথাটা বলতাম যে একটাই ভয় আমার আছে তোদেরকে নিয়ে, সেটা হচ্ছে সিলি মিস্টেক হতে পারে, নয়তো তুই এক্সামে টাইম পেলি না, সলভ করে আসতে পারলি না। তো মোটামুটি ক্লাসে যা করানো ছিল সবই তো ছিল, আমি যা দেখেছি। হ্যাঁ, সবই ছিল। তো তুই ভুলটা কিভাবে হলো? তো সেটা হচ্ছে
মানে এটাই আর কি দ্য বিউটি অফ দ্য এক্সাম, আর কিছুই না। যে এক র্যাঙ্ক হয় তারও অনেক সিলি মিস্টেক হয়, আর কিছুই না, ঠিক আছে। এবারে আমার ওটাই মনে হয়, মানে আমার যেটা ভুল হয়েছে তার হয়তো ওইটা ভুল হয়নি, তার অন্য কোনো ইজি হয়েছে, বা সে হয়তো বাড়ি যেমন আমি যেমন বাড়িতে এসে দেখেছি ফিজিক্সের 3-4 কোশ্চেন আমি পারতাম ইজিলি, আমার ওখানে প্রেশার ছিল না, হয়নি, ঠিক আছে। তো তার হয়তো দেখে মনে হয়েছে যে এইটা হয়তো হয়নি বা ওইটা হয়তো আমি পারতাম, বা আমি এইটা ভুল করে এসেছি। তো এটা মানে আমি অতটা চাপ নিই, ঠিক আছে, ক্যাজুয়াল, ভুল হয়, ঠিক আছে, যা হয়েছে। তো তোর এমনি তুই পরীক্ষা দিয়েছে, তুই কি ভেবেছিলিস যে আমি 1 থেকে 10-এ আসতে পারবো বা এরকম কিছু? একটা অনেকের থাকে না একটা এক্সাম দিয়ে একটা এক্সপেক্টেড মার্কস দেখা যায়, সেটা দেখে তুই বুঝতে পেরেছিস যে তোর 50-এর উপর যাচ্ছে, মানে আমার ঠিক আছে, মানে আমার মডেল আনসার কি দেখে আমার মতো আমার ওই। তুই কিছু চ্যালেঞ্জ করেছিলিস? আমি কিছু করিনি চ্যালেঞ্জ, কিছু করিস না, আমার চ্যালেঞ্জের কিছু আসেইনি আর কি, আসেইনি। তুই এমন কোনো কোশ্চেন অ্যাটেন্ড করিসনি যেটা চ্যালেঞ্জ? খালি বলছি ফিজিক্সের একদম, মানে আমার সেট সি এর কোশ্চেন পড়েছিল, লাস্টের দিকে 2টো কোশ্চেন, মানে আসলে আনসার 2টো হবে, কিন্তু মডেলে কিতে একটা ছিল। আমি বললাম ঠিক আছে, যদি আর আমি একটাই মার্ক করে এসেছিলাম, আমি বললাম যদি কেউ চ্যালেঞ্জ না করে 2 নম্বর পাবো, আর যদি কেউ চ্যালেঞ্জ করে 1 নম্বর পাবো। তো দেখলাম ওটা কেউ করেছিল, 1 নম্বর পেয়েছি, 2 নম্বর পাইনি। খালি ওটাই চেঞ্জ হয়েছে, আমার মডেল আর আমার ওই ফাইনাল আনসার কিতে আর কোনো চেঞ্জেস আসেনি। আচ্ছা, তো তুই 3-4টে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, আর তো মাত্র 7 থেকে 8 মাস বাকি, যদি পুজো আমাদের বাঙালি মানে হচ্ছে 12 মাসে 13 পার্বণ, ওইগুলোকে যদি বাদ রাখি তাহলে 7 থেকে 8 মাস সিরিয়াসলি পড়ার সময় আছে একটা স্টুডেন্টের। তো আমাকে 4টে পয়েন্ট বল, এই 4টে পয়েন্ট খুব উল্লেখযোগ্য হবে যারা কিনা পরের বছর দেবে, তাদের এই 7-8 মাস কি কি করণীয়, প্রত্যেকটা মাসের ভিত্তিতে কি কিভাবে পড়বে, 4টে পয়েন্ট আমাকে বল সবার জন্য। আচ্ছা, প্রথমত আগে তো সিলেবাস কমপ্লিশনের আগে জোর দিতে হবে, সিলেবাস আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত অনেকে অনেক কথা চারিদিকে শুনতে পাবে, এই আমাদের তারপরে অনেক কিছু দেখবে যে আমাদের ডিপার্টমেন্টে এই ছেলেটা তারপরে এই আমাদের ডিপার্টমেন্টে এই ছেলেরা জব পেয়ে গেছে, এই ছেলেরা জব পেয়ে গেছে, এই জব হয়ে গেছে, তো প্রেশার আসছে কী হবে যদি আমার না হয়, জবও তো পেলাম না, তারপরে র্যাঙ্ক যদি না হয়, গভর্নমেন্টে যদি না পাই, মানে এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট একটা প্রিপারেশনের প্রেশারে, ঠিক আছে, আর কিছু না। তো এগুলো আসবে, তো জাস্ট এগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে যেটা করছে সেটা ভালো করে করতে হবে, মানে এটা তো জ্ঞানের, এটা সবাই জানে, মানে সিম্পল জিনিস একটা। এবারে হ্যাঁ, তো প্রিপারেশন ঠিক আগে কমপ্লিট করতে হবে, আর কারুর কথায় কান দিতে হবে না, ঠিক আছে। মানে জাস্ট নিজে যেটা করছে গেলে সেটা মুখ বুঝে নিষ্ঠা ভরে খালি করে যাও, বাদ বাকি একদম এন্ড অবধি, বাদ বাকি যা হয় সেটা পরের বিষয়, আগে নিয়ে যতটা পারি সেটাকে আমি দিয়ে দিই, বেশ। তারপরে আরও যে আচ্ছা, আরে যে মানে যে ইনস্টিটিউটেই পড়ো না কেন, বা সেলফ স্টাডি বা যাই হোক না কেন, যেখানেই পড়ো না কেন, যে মেন্টার আছে বা যেখানে গাইডেন্স মানে যারা করছেন, তো তাদের কথা জাস্ট মেনে চলা, বা আর কিছুই না। মানে তারা হয়তো বলছেন, তারা এক্সপিরিয়েন্স বলেই তারা বলছেন, ঠিক আছে, আর কিছু না। তারা ভালো, মানে খারাপ বই তারা ভালো চায়, মানে ভালো বই তারা খারাপ চায় না আর কি। আচ্ছা, এবারে বই, আচ্ছা, কারুর মনে হতে পারে কিছু আলাদা কিছু এক্সট্রা বই আমি ফলো করি। আমি আমার ক্ষেত্রে বলে রাখি, আমি এমটিজি ফলো করেছিলাম, এমটিজি ডব্লিউবিজি এর পাস্ট 10-12 ইয়ার্স সামথিং ছিল। এমটিজি ফিজিক্স সব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু খুব ভালো, খুব ভালো একটা জিনিস। তবে আমি অনেকেও দেখেছি যারা করেনি তাদেরও ভালো কিছু রেজাল্ট এসেছে, তো ওটা সমস্যা নেই, মানে ম্যান টু ম্যান এটা ডিপেন্ড করে আর কি, কার কেমন আছে। আমার হাতে টাইম ছিল, আমি করেছিলাম। আচ্ছা, পরীক্ষার 3 থেকে 4 মাস আগে একটু চেষ্টা, আমি জানি এটা খুব আর্লি হয়ে যাচ্ছে, কিন্তু একটু চেষ্টা করা যাতে সিলেবাসটা শেষ হয়ে যায়। যদি সিলেবাসটা শেষ হয়ে যায় তাহলে আমি যে 3-4 মাস যে পাচ্ছি ওটা মক টেস্ট লাগালে বিরাট ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তুই কি প্র্যাকটিস ব্যাচে আমাদের যে কোশ্চেনগুলো হতো, ডিপিপিগুলো হতো করতিস? হ্যাঁ, আমি রেকর্ডেড, আমি লাইভ খুব কম করেছি, মানে প্রায় না কে বরাবর আমি করিনি লাইভ ক্লাস, ঠিক আছে, আমি সব রেকর্ডেড দেখতাম। মানে ওইখানে কোশ্চেনগুলো কি লেভেলের ছিল, মানে যেটা জিলেটে আছে? হ্যাঁ, আমি কি করতাম, আমি স্কিপ করে যেতাম, যে কোশ্চেন আছে সলভ করতাম, দিয়ে মানে আনসার দেখতাম, দিয়ে আবার চালিয়ে যেতাম, মানে টাইমটা বুঝতে পেরেছি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমি স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে স্যার আমি না শুধু ফিজিক্স আর ম্যাথ পড়ে যাব, আমি না কেমিস্ট্রি আর এফটিবিলি থেকেই আমার মেন টার্গেট, বাকিগুলো আমি পাচ্ছি না। তো এইগুলো অ্যাপ্রোচ যারা কিনা ভাবে যে আমি ফিজিক্স খুব জেনে গেছি, ম্যাথ খুব জেনে গেছি, বাকি দুটো সাবজেক্টকে আমি একটু সাইডে রেখে দিই, এইটা কি ঠিক হবে? এখন জিলেটের যা প্যাটার্ন হচ্ছে, যেভাবে চলছে, তাদেরকে তো কি সাজেশন? না, এটা তো ঠিক তো মানে এটা ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এবারে যদি কেউ 2024 অঙ্কে যদি কেউ 50-এর মধ্যে যদি কেউ 40 পেয়ে যায়, তোরও তো 30 এসছে, আমার 27 পয়েন্ট সামথিং এসছে। এর আগে আমাদের একটা ভিডিওতে আমরা দেখলাম যে 18 করেছে, সে 31 পেয়েছিল, ঠিক আছে। তো এটা হয়, কারোর ভাগ্য হয়তো সে ম্যাথস থেকেই প্রথমে স্টার্ট করেছে, ও যদি প্রথমে ম্যাথস থেকে স্টার্ট করতো, লেটসে বলছি, তাহলে হয়তো আরো হয়তো ওই ভুলগুলো হতো না, বলছি। এবার সেটা তো এবার কারোর তো এরকম বুঝে যাবে না যে কার লেগে যাবে, সেবার
তো এই জন্যই আমার মনে হয় ওইরকম সাজেস্টিভ না যাওয়াই ভালো, তাই না না না, তো এটা একদম যাই উচিত না। আমি সব করি না, আমার যেটা হচ্ছে না আমি অল্প করে করি। যেমন আমার এফটিপি আমার খুব একটা শুট করতো না, ঠিক আছে, তবু আমি করেছি যাতে 1 থেকে 2 নাম্বার আমি ওখান থেকে আনতে পারি, ঠিক আছে। কারণ যত ওপর দিকে উঠবো না কম্পিটিশন কমে ঠিকই, কারণ ওই যে মানে যে 2 র্যাঙ্ক হয়েছে যেমন 57 সামথিং আর আমার 57 সামথিং, তো 1-2 নাম্বার যদি পেয়ে যাই তখন পুরো খেলা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। খেলা চেঞ্জের জন্য 1 থেকে 2 নাম্বার খুব দরকার, মানে যেখান থেকে আমি নাম্বার কুড়িয়ে আনতে পারি, যেখান থেকে আনতে। তো তার জন্য আমাকে যে 4টে সাবজেক্ট আছে হয়তো একটা একটু কম একটা একটু বেশি, কিন্তু রাখতে হবে আমাকে সব। আর কিছু তোমার কোশ্চেন, কোনো কিছু আসছে মাথায়? আর তো তেমন কিছু আমার মাথায় আসছে না। আচ্ছা, তাহলে তো মোটামুটি তোমরা শুনলে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে তমাল দিল। আর আমি ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে আমরা সবাই অসংখ্য অভিনন্দন আরেকবার জানাচ্ছি তমালকে। এই যে একটা আমরা সবসময় বলি যে জিলেট একটা তোমার জাস্ট গেটটা তুমি ক্রস করলে তুমি একটা ভালো প্ল্যাটফর্ম পাবে। অরিজিনাল কিন্তু জীবনের পথ চলা এবং আরও সাকসেস পেতে হলে যেটা মেন কম্পিটিশনটা, সেটা কিন্তু এখন শুরু হলো। তো আমি এটাই আশা করবো যে এই যে স্পিরিটটা পেলো বা এই স্পিরিটটাকে ওর WBJতে সেই সময় হয়নি, সেটাকেও অ্যাচিভ করলো, এইখান থেকে কিন্তু ও আবার ফিরে পেলো নিজেকে নিজের মতো করে। যে এবার আমি এইটাই তোমাকে বলবো যে ভাই তুমি এইভাবেই প্রত্যেকটা পদক্ষেপ পরেরগুলোতেও যেন এইভাবে সাকসেসফুল হও। এবং এই যে তুমি যে এই বছর এই যে খাটনিটা খেটেছো, এইটা হয় কি আমরা অনেক স্টুডেন্ট আগেও পড়েছি যারা র্যাঙ্ক করেছে, তারা পরে গিয়ে হারিয়ে যায়, মানে এই ব্যাপারটাকে ধরে রাখতে পারে না। আমি এক্সপেকটেশন রাখবো তুমি এই ব্যাপারটাকে ধরে রাখবে এবং 1 CR যে সমস্ত প্যাকেজ যাদবপুর থেকে আসছে, ডেফিনেটলি তুমি যাদবপুরে CSC নিচ্ছ, তাই তো? CSC নিচ্ছ, ডিপার্টমেন্ট চেঞ্জ করবে না, সেটাও খুব ভালো একটা লক্ষণ। অনেকে হয় ডিপার্টমেন্ট চেঞ্জ করছে, তো আমি আশা করবো যে তুমি সেই জায়গাতে যাও, বারবারে তোমার সাকসেসের খবর আমরা পাই। এটাই আমাদের অ্যাজ এ টিচার হিসাবে লক্ষ্য থাকে যে একটা স্টুডেন্ট যেন ভালো জায়গায় যেতে পারে। ঠিক আছে, আবারও দেখা হবে খুব শীঘ্রই। তাহলে আজকে এখানে এই বলেই আমরা লাইভ সেশনটা শেষ করছি। লাইভ সেশনটা অবশ্যই দেখবে যারা যারা ইউটিউবে এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিও। আর অবশ্যই একটা তমালের জন্য, আমাদের জন্য না হোক, একটা লাইক আর একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।